প্রথমত অধিকাংশকে ছাড়া হয়েছে, এমনকি সুমুদের কয়েকজন এর আগে ছিল, তাদেরকেও ছাড়া হয়েছে। আমরা যেই প্লেনে এসেছি তাতে আমরা প্রায় প্রত্যেকে ছিলাম। যারা আসেনি আমরা জানতে পেরেছি তারা প্রধানত ইসরায়েলি, তাদের এবং তারা ডুয়াল সিটিজেনশিপ তাদের আছে, ইসরায়েলি এবং মার্কিনি সিটিজেনশিপ আছে, তারা ছাড়া পায়নি। আমরা চিন্তিত ছিলাম যে আদনান হয়তো ছাড়া পায়নি, কারণ তাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। এবং আমাদের হাঙ্গার স্ট্রাইক অল্প কয়েকজন ছাড়া আমরা সবাই, আমি সহ, আমরা প্রত্যেকেই করেছি। যেই দু একজন করেছে তাদের শারীরিক অবস্থা ছিল। এবং আমাদের হাঙ্গার স্ট্রাইকের আরেকটা কারণ ছিল, একজন 7 নম্বর সেলে, 6 নম্বর সেলে আরেকজন ছিল, নাম হচ্ছে ক্লাউডিও, ইটালিয়ান, সে একজন বুদ্ধিস্ট মঙ্ক। তার এই যাত্রায় শুরু করার আগে তার একটা স্টেন্ট বসানো হয়েছিল, তার সেটার ওষুধ দরকার ছিল, সেই ওষুধ রাখা ছিল সামনে, কিন্তু তাকে দেওয়া হচ্ছিল না, এবং তাকে সেই ওষুধ দেওয়ার জন্য আমরা প্রতিবাদটা করেছি। আর আমি বললাম তো আমরা 3টা ফ্রন্ট দিয়েছিলাম, তৃতীয় ফ্রন্ট আমরা সই করেছি, যার মধ্যে আমরা কোনো কিছু গ্রহণ করিনি এবং শুধু বলেছি যে ইসরায়েলি আইন অনুযায়ী 72 ঘন্টার মধ্যে ডিপোর্টেশন করতে হয়, আমরা সেই অনুযায়ী যেতে চাই, তার বাইরে কোনো কিছু ছিল। অন্যদের বিপদ হতে পারে, সেই কারণে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যাতে ফিল্মিং করতে পারি সেই কারণে আমরা একদম নিজেরা আগে গবেষণা করে কোন জায়গায় সবচেয়ে বেশি সিগন্যাল পাওয়া যায় সেরকম জায়গায় ছিলাম। কাজে আমি এবং হোসেন, ও সে ডান দিকে আমি বাদিকে, এরকম ভাবে আমরা অবস্থান নিচ্ছিলাম। তা আমরা শুয়ে আছি, এটা তার আগের রাতে অনেক রাত পর্যন্ত আমাদের আপলোড করতে হয়েছে, কারণ আমরা জানি যে সেই রাতে হয়তো আক্রমণ হতে পারে। কাজে আমরা তখন আমাদের যত ডেটা আছে, তারপর আইক্লাউডে ব্যাকআপ করা, যা যা করার যতটা করতে চেষ্টা করছি। কাজে অনেক রাত পর্যন্ত জেগে 3টার দিকে ঘুমাতে গেছি। এবং এটাও বলা দরকার, আমাদের কিন্তু শোবার জায়গা ছিল না, কারণ এটাও একটা মজার জিনিস যে অনেক ধরনের বৈষম্য তো হয়, এমনকি ফ্লোটিলার ক্ষেত্রেও বৈষম্য হয়। সেটা কিরকম? কারণ আমরা তো ফ্লোটিলায় যাওয়ার আগে ইটালি ছাড়বো, ইটালি ছাড়ার আগে ইটালির ইমিগ্রেশন রয়েছে। সাংবাদিক হিসাবে আমাকে সবচেয়ে আগে দেওয়া হয়েছিল নাম দেওয়া টাওয়া ইত্যাদি, কাজে আমি একেবারে আগে যে ঠিক জায়গা বেছে নেব ঠিক করা হলো। তারপরে শুনতে পারলাম ইউরোপিয়ানরা আগে যাবে, তারপরে মার্কিনিরা যাবে। আমি বাংলাদেশি হিসেবে সবচাইতে পরে উঠলাম, এবং যতক্ষণে আমি উঠেছি ততক্ষণে শোবার জায়গা নাই, মাটিতেও বেঁচেতেও শোবার জায়গা নাই। কাজে আমি যেখান থেকে আমরা ব্রডকাস্ট করি ওইখানে স্লিপিং ব্যাগ বসিয়ে করেছি, তাতে সুবিধা হয়েছে। কারণ যখন বলা হলো যে সিগন্যাল পাচ্ছি, কারণ রেডার দেওয়া আছে, আমরা 24 ঘন্টা কিন্তু আমরা মনিটর করছি। আমার নিজেরও ড্রোন ওয়াচ ছিল, ছাদে গিয়ে আমরা এদিক ওদিক তাকিয়ে দেখি ড্রোন আছে কিনা, কোনো কিছু হচ্ছে কিনা, রেডারের তথ্য পাই, অন্যদের থেকে আমরা সিগন্যাল নিচ্ছি। তখন হঠাৎ করে ওই সাইরেন বাজা শুরু করলো, এবং হুয়াইরা তখন বলছে এটা কিন্তু আসল, এটা মহড়া না। তখনই তেমন বুঝে ফেলেছি ঘটনা কি। তখন অন্যান্য কিছু না দিয়ে আমি শুধু আমার ল্যাপটপ এবং মোবাইল এই দুটো হাতে নিয়েছি, কারণ এই দুটোকে ফেলে দিতে হবে এবং আমার শেষ মুহূর্ত পর্যন্ত ফিল্মিং করতে হবে। আমি গিয়ে তারপর ততক্ষণ বসছি, ততক্ষণে অন্যান্য জিনিস চলছে, রোল কল চলছে ইত্যাদি। তার মধ্যে আমি ফেসবুক লাইভ করতে চেষ্টা করছি, অনেক ঝামেলা হচ্ছে, কোনোভাবেই সংযোগ হচ্ছে না। তারপরে খানিকটা একটা অংশ পেলাম, কেটে গেল। তারপরে একটা ছোট্ট অংশ পেলাম, যখন ওই নৌকাগুলি দূরে অন্ধকারের মধ্যে দেখানো যাচ্ছে। তারপরে সেটাও থেমে গেল। আমি বুঝলাম যে ওপরে তখন হেলিকপ্টারের বাতাসের কারণে এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা কজন আসতে পারে, কিভাবে আসতে পারে, আমাদের জাহাজটা অনেক বড় বলে তল থেকে না এসে হেলিকপ্টার থেকে আসার সম্ভাবনা বেশি, সেটাও আমরা জানতাম। কিন্তু হেলিকপ্টার আসলে এরকম ভাবে বাতাস, পানি, সব কিছুর একটা ঝড় তৈরি হবে, সেটা আমাদের হয়তো হিসাবে ভুল ছিল। তার মধ্যেই কাজ করতে হয়েছে। এবং যখন দেখি যে একেবারে বন্দুক নিয়ে নৌকায় জাহাজে নেমে গেছে উপরের ডেকে, তখনই আমি আমার মোবাইল ফোন এবং ল্যাপটপটা আরেকজনকে দিয়েছিলাম, কারণ আমার দুটো করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে। আরেকজনকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম আমার মোবাইল ফোন পড়ার সাথে সাথে তুমি ল্যাপটপটা ফেলে দেবে। মাত্র 1 সপ্তাহ আগে মোবাইল ফোনটা কেনা, কাজে একটু আফসোস ছিল। যাই হোক, সেটা ভিন্ন কথা। কিন্তু ওই পরিস্থিতিটা হলো। তারপরে এরা যখন নামলো, আমি
গুনেছি ৩৯ পর্যন্ত, কিন্তু আমার অনুমান 50 জন খানিক ছিল। আমি একেবারে এক এক করে যত গুনতে পেরেছি গুনেছি। 50 জন খানিক ছিল, কিছু নারীও ছিল। পুরুষরা পুরো কমব্যাট গিয়ারে, মেশিন গান, এক একজনের এক এক রকম মেশিন গান, স্নাইপার বুলেট, লেজার বুলেট আলাদা ছিল। এবং সেই সময় আমরা দেখি যে আমার উপরে এবং খসিমের উপরে ওই লেজার পড়ছে। কাজে ঠিক মোবাইল ফোন ফেলে দেওয়ার আগের ঘটনা বলছি, লেজার ফোন কিন্তু আমাদের একদম কপালের উপর টার্গেট করা। তাড়াতাড়ি ফেলে দিলাম। তারপরে এটা ভয় দেখানোর জন্য করে কিনা সেটা জানি না, কিন্তু করেছে। যাই হোক, ওই জায়গায় ওটা করার পরে পরে আমরা দেখলাম যে যারা মানে পুরুষ যারা ছিল প্রত্যেকের কাছে বিভিন্ন ধরনের মেশিন গান, এক একজনের কাছে সাইলেন্সার আলা, আবার স্নাইপার আলা, প্রত্যেকটার উপরে সাইট আছে। তারপরে বেশ কয়েকজনের মাথার উপরে গোপ্রো, নাইট ভিশন, বাইনোকুলার এবং বিভিন্ন ধরনের প্যাডিং। তারপরে এখানে ওই গ্রেনেডের মতন এক ধরনের জিনিস। আবার একজনের ক্ষেত্রে দেখলাম যে গোলাপি রঙের টিউব, তার মধ্যে কি আছে আমরা জানি না, এই ধরনের অনেক কিছু আছে। নারীরা যারা ছিল তাদের হাতেও বন্দুক ছিল, তারা কমব্যাট গিয়ারে ছিল না, তারা সিভিলিয়ান ক্লোথে ছিল, কিন্তু বন্দুক তাদের হাতে, প্রত্যেকের হাতেই বন্দুক ছিল। এইভাবে তারা নেমে সারা জিনিসটা দখল করে, আমাদের ভয় তো দেখায়, তারপরে কিভাবে কি করতে হবে সেগুলি বলে, তারপরে আমাদের এক এক করে ভেতরে নিয়ে যায়, নিয়ে আলাদা আলাদা ভাবে আমাদের বড় জাহাজ, কাজে অনেকগুলি জায়গার মধ্যে আমাদের আলাদা আলাদা ভাগ করে তারপরে পাহারা দেয়। আমাদের তখন আর যোগাযোগ নেই এবং তারা কোনোভাবে আমাদের কি করতে হবে, আমাদের কোনো কথা বলার কোনো সুযোগ নেই, কোনো কিছু নেই, কিন্তু একেবারে বন্দুক নিয়ে ওইভাবে দাঁড়িয়ে আছে। আমরা আমাদের কিভাবে বসতে হবে, কি কি করতে হবে সেগুলি বললো। আমি বাকি আলাপে পড়ে যাই, কিন্তু এই জায়গায় আমরা তখন আমাদের কাছে পরিষ্কার যে এখন আমাদের গাজায় যাওয়ার আর সুযোগ নেই, এখন আমরা সম্ভবত ইসরায়েলি জেলের দিকে যাচ্ছি।